নমস্কার, আমি আবিরা ব্যানার্জি আবারও এসে হাজির হয়েছি আমার একটি ছোট্ট গল্প নিয়ে। গল্পটির নাম সেই মেয়েটি হারিয়ে গেছে। সেই মেয়েটি কবির কবিতার কল্পনা। সেই মেয়েটি প্রকৃতির মতো সহনশীলা। সেই মেয়েটি দেবী দুর্গার মতো দুর্গতি নাশিনী। সেই মেয়েটি প্রাচীনকালে যুদ্ধবিদ্যা, রাজনীতিবিদ, শাস্ত্রে পারদর্শিনী। সেই মেয়েটি মধ্যযুগে অন্তপুরবাসিনী। কুলীন প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথার শিকার। ইংরেজ শাসনকালে সেই মেয়েটি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। আবার সেই মেয়েটি বর্তমান যুগে শুধু জননী জায়া দুহিতা নয়, সে এখন সহকর্মিনী। একদিকে দেখা যায় গৃহলক্ষ্মীর ভূমিকায়, অপরদিকে কর্মস্থলে সে দশভুজা। নারী আজ আপন মহিমায় মহীয়সী। তাহলে কি বলেন, নারী তো এখন সব, সে জিতে গেছে, তার আর দুঃখ পাওয়ার কি আছে? কিন্তু আজকের যুগে নারীর এই দশভুজা রূপের পিছনে যে একটা ছোট্ট গল্প লুকিয়ে আছে, সেটা কজন জানে? একজন নারীর দশভুজা হয়ে ওঠার পথটা সত্যিই হয়তো এতটা সোজা বা সরল নয়। আসুন আজকে আমরা একটি সেই মেয়েটির গল্প শুনি, যে মেয়েটির জীবনে এই ধরুন পাশ্চাত্য, মধ্যযুগ, ইংরেজ শাসনকাল বা আজকের বর্তমান যুগ, এই চারটি ভাগই আমরা দেখতে পাব। মেয়েটির নাম সাঁঝবাতি। আমি যদিও তাকে ভালোবেসে ডাকি সাঁঝ বলে। সাঁঝবাতিরা এক ভাই এক বোন। সাঁঝবাতি বড়। বাবার ট্রান্সফারেবল জব বলে ছোট থেকেই এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়েছে তাকে। তার মাও চাকরি করত, তাই ছোট থেকেই খুব স্বাধীনভাবে মানুষ হয়েছে। বাধা নিষেধের ঘেরাটোপে একটু কমই ছিল। যাই হোক, ধীরে ধীরে দুই ভাই বোন বড় হয়ে উঠল। হয়তো এদিক ওদিক বিভিন্ন জায়গায় থাকার জন্যই সাঁঝের মনটাও কিছুটা বাউন্ডলে ছিল। আস্তে আস্তে সে কৈশোরে এসে পৌঁছালো। সে হয়ে উঠল স্বাধীনচেতা, বাউন্ডলে প্রতিবাদী একটি মেয়ে। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করার পর সে রিপোর্টার হিসাবে একটি সংবাদ মাধ্যমে যোগদান করলো। পেয়ে গেল তার স্বপ্নের জগৎ, স্বপ্নের ভূমি। সাঁঝ বরাবরই খুব ভালো লিখতে পারত। কল্পনার জগতে তার মন কত নতুন নতুন গল্প তৈরি করত, আর সেই সব গল্প যখন প্রকাশ্যে আসতো, বাহবা দিত সবাই। সাঁঝের যখনই মন খারাপ হতো, তখনই সে একা একা ঘুরতে চলে যেত। কখনো পাহাড়, কখনো জঙ্গল বা কখনো সমুদ্রের নীল জলে। কোনো বাধাই সে মানত না, কারোর কথাই সে শুনত না, কেউ তাকে আটকাতেও পারত না। এত পর্যন্ত বলতে পারি সাঁঝের প্রাচীনকালের জীবনী। এবার আসা যাক মধ্যযুগে। সবার চোখে আস্তে আস্তে বাদ সাজলো তার এই স্বাধীনচেতা মন, বাদ সাজলো তার এই বাউন্ডলেপনা। একজন মেয়ে হয়ে রিপোর্টারের কাজ করবে, দিন নেই রাত নেই এদিক ওদিক দৌড়ে বেড়াবে, তা কি করে হয়? তার পায়ে এবার বেরি পরানো খুবই দরকার। তাই তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। হয়তো সাঁঝ কাউকে ভালোবেসেছিল, হয়তো সে সাঁঝের ভালোবাসার সম্মান রাখতে পারেনি, অথবা সাঁঝ হয়তো এখনো কাউকে ভালোবাসে। হয়তো এই সমাজের বিধি নিষেধের ঊর্ধ্বে উঠেই কাউকে ভালোবেসেছিল, কিন্তু সে খবর কেউ রাখেনি, রাখার প্রয়োজনই বোধ করেনি। একরকম তার মনের কথা না শুনে না বুঝেই তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হলো। বিয়ে হয়ে গেল। তবুও তার বুকে একটু আশার আলো ছিল যে বিয়ের পরে তার হাজবেন্ড তাকে তার চাকরিটা করতে দেবে। আফটার অল আজকের যুগের ছেলে তো। কিন্তু বিয়ের বেশ কিছুদিন যাওয়ার পর সে বুঝে গেল তার সে আশাও শেষ। তবে হ্যাঁ, তার হাজবেন্ড ঘুরতে ভালোবাসত। লোকজনের সাথে মেশা, পার্টি করা, এনজয় করা, এই সবে কোনো বাধা নিষেধ ছিল না সাঁঝের। তবে সবই একটা সীমার মধ্যে থেকেই হতো। তার হাজবেন্ড কাজের চাপেই হোক বা কাজের দোহাই দিয়েই হোক, আস্তে আস্তে সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু সাঁঝের ওপর চাপিয়ে দিল। না, ভুল বুঝবেন না, সংসারের দায়িত্ব মানে চাকরি করা নয়। এই রান্না বান্না করা, ঘর সামলানো, তারপর হাজবেন্ডকে সামলানো, তারপর শুরু হলো সন্তান নেওয়ার পীড়াপিড়ি। কিন্তু সাঁঝ এখানে কিছুটা বাদ সাজলো।
হয়তো সাঁঝ আরেকটা সাংসারিক ঘেরাটোপে বাধা পড়তে তক্ষুনি চাইছিল না, কিন্তু বাধা পড়ল। তার স্বপ্নের জগৎ আরেকটু অন্ধকারে তলিয়ে গেল। ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। দেখুন, আমরা মেয়েরা যতই স্বাধীন হই না কেন, আমরা সন্তান নেব কি নেব না, নাকি আরো কিছুদিন পরে নেব, সে ডিসিশন নেওয়ার স্বাধীনতা বোধহয় আজও মেয়েরা সেভাবে পায়নি। আর বিশেষত সে যদি সিম্পল হাউসওয়াইফ হয়, তাহলে তো কোনো কথাই নেই। কি অদ্ভুত, স্বাস্থ্য তার প্রেগন্যান্সি পিরিয়ডেতে তার স্বামীকেও সেভাবে পাশে পায়নি, কাজের দোহাই। ডেলিভারির আগে পর্যন্ত তাকে অলমোস্ট একাই ডাক্তারের কাছে যেতে হয়েছে, সমস্ত কাজ করতে হয়েছে, সমস্ত দায়িত্ব পালন করতে হয়েছে। কিছুটা রাগ, কিছুটা ঝগড়া বলুন, কিছুটা অভিমান বলুন বা থ্রেটই বলুন, দিয়েই হয়তো ডেলিভারির সময় হাজবেন্ডকে আনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, সাজের মতো মেয়েরা সিম্পল হয় না, জাস্ট হয় না, তারা অসাধারণ হয়, তারাই প্রকৃত দশভুজা হয়। কিন্তু তাদের এই অসাধারণত্বকে গলা টিপে মেরে ফেলা হয়। যাই হোক, সাজের নতুন জীবন তার সন্তানকে সে বড় করতে শুরু করলো। ভালোবাসা নিয়ে হোক, বৃতৃষ্ণা নিয়ে হোক, অনিচ্ছা নিয়েই হোক, সন্তান বড় হতে থাকলো। কিন্তু সাজ কোনোদিন তার কল্পনা শক্তিকে হেরে যেতে দেয়নি, তার ইচ্ছা শক্তিকে মরে যেতে দেয়নি। সে আবারও কলম ধরল। বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পূজা সংখ্যায় তার লেখা প্রকাশিত হতে শুরু করলো। বলা যায়, সাজের জীবনের মধ্যযুগ শেষ হলো, পাশ্চাত্য শিক্ষার যুগ শুরু হলো। ধীরে ধীরে সাজের জীবনে কিছু বন্ধুর আনাগোনা শুরু হলো। যদিও সাজ বরাবরই একা থাকতে খুবই ভালোবাসতো, তাও সেই বন্ধুদের সাথে একটু কথা বলে, তার মনের কিছু চেপে রাখা দুঃখ কষ্ট শেয়ার করে সে কিছুটা হালকা হতো। আর এভাবেই সাজের জীবনের বর্তমান আধুনিক যুগের সূত্রপাত হলো। মানে, একদিকে সে গৃহলক্ষ্মী, অন্যদিকে সে লেখিকা, লেখিকা থেকে সুবক্তা হয়ে উঠছে। এটাই ওর জগৎ, এটাই ওর জীবন। সুবক্তা হিসাবে সে সম্মানও পেল। সাজের পায়ের বেড়িটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। যদিও হঠাৎ করেই ওর হাজবেন্ড ওকে নানা রকম বাইরের কাজে ইনভলভ করতে চাইলো, যেখান থেকে একটা মোটা টাকা আসবে। এই ধরুন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, আরো অনেক কিছু। হয়তো সাজও উপার্জন করতে চায়, কিন্তু ওর জগৎ তো ডিজিটাল নয়, ওর জগৎ কল্পনার, ওর জগৎ রচনার, ওর জগৎ সত্য অনুসন্ধানের। ওর জগৎ অনেক অনেক বড়, এই ক্ষুদ্র ডিজিটাল জগৎ যেখানে খুবই নগণ্য। যাই হোক, সাজ ধীরে ধীরে পপুলার হতে শুরু করলো। সাহিত্য জগৎ তার কাছ থেকে আরো অনেক কিছু এক্সপেক্ট করতে শুরু করলো। সাজও তা দিতে প্রস্তুত। কিন্তু তাহলে গৃহলক্ষ্মীর কি হবে? রান্না বান্না, ঘরের কাজ, মেয়ের স্কুল, আত্মীয় স্বজনের চাহিদা, ফ্যামিলি ম্যাটার্স মেনটেন কে করবে? এতদিন সাজের হাজবেন্ড কাজের সূত্রে বাইরে থাকার জন্য সাজ নিজের মতো করে নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছিল। আর ধীরে ধীরে এগোতে থাকে তার স্বপ্ন পূরণের দিকে সেই জগতের মধ্যেই। কিন্তু তার হাজবেন্ড কলকাতায় ট্রান্সফার নিয়ে চলে আসে। তার হাজবেন্ড খুবই খুশি তার ওয়াইফের এই সফলতায়। কিন্তু বাবু, রান্নাটা তোমায় করতে হবে। আসলে রান্নাটা তো ঠিক হবে না, আমার আসে না। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজ টাজ মিটিয়ে মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে, স্কুল থেকে নিয়ে এসে আর বাকি কাজগুলো সেরে টেরে নিয়ে তুমি তোমার লেখালেখি করো, তাতে কোনো অসুবিধা নেই। কি অদ্ভুত, তাই না? শ্বশুরবাড়ির লোকজন ঘুরতে যেতে বলেছে, সাজকে যেতেই হবে, সে তার ইচ্ছে থাক আর চাই না থাক। হয়তো তারও কোনো কাজ আছে, তারও একটু সময় দরকার সেই কাজটা করার জন্য। কিন্তু সেসব কথা কে ভাবে? আজ এই আত্মীয় যেতে বলেছে, কাল ওই বন্ধু যেতে বলেছে, পরশু লেট নাইট পার্টি, এগুলো কিন্তু করতেই হবে, না হলে আবার হাজবেন্ডের প্রেস্টিজের ব্যাপার তো। এরপর দৈনন্দিন কাজ তো ছেড়েই দিই।
তবে ঘুমটা বোধহয় তার মধ্যে পড়ে না, কারণ সাঁঝের মতো মেয়েরা মরার সময় পায় না, শান্তিতে একটু ঘুমাবে কি করে? তাহলে ভাবুন তো, সাঁঝ লিখবে কখন? তার কল্পনার জগতে সে বিচরণ করবে কখন? সমস্ত কাজকর্ম মিটিয়ে সবার সব আশা পূরণ করে যেটুকু সময় পড়ে থাকে, তখন সে ক্লান্ত। কি করে সে বলবে, কি করে সে লিখবে? কল্পনার জগৎ, লেখার জগৎ এবারও বিচিত্র জগৎ। সেই স্বপ্নের জগৎ তাকে দুহাত বাড়িয়ে ডাকছে, অথচ সাঁঝ বা সাঁঝের মতো মেয়েরা হাতাখুন্তির ঠুংঠাং আওয়াজের অন্ধকারে ক্রমশ হারিয়ে যাচ্ছে। না, আমি কখনোই বলবো না 100% সাঁঝের জীবন এরকম হয়, কিন্তু 99% হয়। আর সাঁঝের মতো সেই মেয়েটি যখন প্রতিবাদ করতে যায়, দুঃখে কষ্টে কেঁদে ফেলে, ছটপট করতে থাকে, একটা মুক্তির আলো খোঁজে, তখন তাকে শান্ত করার জন্য সবাই বলে, তুমি পারবে, তুমি পারবে, তুমি ঘর সংসার সব কাজ করেই তুমি ঠিক পারবে, তুমি তো আজকে দশভুজা। কে বানাতে বলেছে তোদের আমাকে দশভুজা? এই প্রশ্নটা আজকের সাঁঝ এখনো করতে পারে না। আসলে কেউই তার বাড়ির বিনা পয়সার কাজের লোকটাকে হারাতে চায় না। ঘর সংসার থেকে শরীরের খিদে সবই যদি এত সহজে বিনা পয়সায় কারোর থেকে পাওয়া যায়, তাকে তো মাঝে মাঝে দশভুজা বানাতেই হবে। আর এই সাঁঝের মতো মেয়েরা যদি একটা হাত পেয়ে যায়, একটা বন্ধুর কাঁধ পেয়ে যায় নতুন করে, তাহলে তো সর্বনাশ। তাহলে সেই মেয়েটাকে তো একটু দেবী টেবি বানিয়ে আটকে রাখতেই হবে, না হলে যে সংসারের কেচ্ছা বাইরে চলে যাবে। ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করবেটা কি? অথচ দেবীরূপী সেই মেয়েটিকে তার কাঙ্ক্ষিত হাতের থেকে সুকৌশলে সেই বন্ধুটির থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, যাতে সে আর কোনো স্বপ্ন না দেখতে পারে। কিন্তু আর কতদিন সেই মেয়েটা কখনো ভোগ্য কখনো দেবী সেজে থাকবে? কেন সেই মেয়েটা একটু রাখতে পারবে না? সত্যি কথাগুলো, তার ইচ্ছেগুলো প্রকাশ্যে বলতে পারবে না? কেন সেই মেয়েটা সংসারের অক্লান্ত পরিশ্রমের পর যখন নিজের মেজাজটা হারিয়ে ফেলবে, একটু চিৎকার করে উঠবে, তখন তার কথাগুলো মন দিয়ে না শুনে তার কাছের মানুষগুলো ঝগড়া বেড়ে যাওয়ার ভয়ে ঘর থেকে পালিয়ে যাবে? কি অজুহাত বলুন তো? যদিও অবশ্য তারা কাছের হয় তো। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন সাঁঝের মতো মেয়েরা রাতের পর রাত জ্বর গায়ে নিয়ে একা পড়ে থাকে, হাজার শরীর খারাপ নিয়ে একা একা সন্তানকে বড় করে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, তখন এই মুখোশধারী আপনজনেরা কোথায় থাকে? যখন অক্লান্ত পরিশ্রমের পর পা আর চলতে চাইছে না, ভেঙে যায় মনের সমস্ত বিশ্বাস, হারিয়ে যায় মনের ইচ্ছা, স্বপ্নগুলো, তখন এই আপনজনের হাতগুলো কোথায় থাকে? সেই ক্লান্ত মানুষটাকে এক গ্লাস জলও কেউ এগিয়ে দেয় না। আজকের এই মেকি ভদ্র সমাজ আমার গল্পের এই মেয়েটিকে দেবীর মর্যাদা দিয়ে পায়ের তলার জুতো করেই রাখে, কিন্তু আর নয়। এবার প্রতিবাদ চাই। কেন সেই মেয়েটা সাহিত্যর জগৎ ছেড়ে, সাংবাদিকতার জগৎ ছেড়ে ডিজিটাল মার্কেটিং পড়বে? কেন সে রিপোর্টারের কাজ না করে ওয়েব ডিজাইনার হবে? আরে সেটা তো তার জগতই নয়। এত অধিকার এদেরকে কে দিল যে সে মেয়েটির চলার পথটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে মেয়েটির চলাটিকেই থামিয়ে দেবে? আসলে ওরা জানে তো যে মেয়েটিকে তার পথ থেকে সরিয়ে দিয়ে অন্য পথে নিয়ে গেলে মেয়েটি দিশেহারা হয়ে যাবে, হারিয়ে যাবে। আর তাতেই তো মজা, বিনে পয়সার কাজের মেয়েটি হাতের মুঠোর মধ্যে থেকে যাবে। আপনি বলুন না, সেই মেয়েটি কি সত্যি হারিয়ে গেল সংসারের হাতাকুন্তি নেতাবালতি ষড়যন্ত্রে? চলুন না আমরা এগিয়ে গিয়ে সেই মেয়েটির একটা ভরসার হাত হই।
একটা ভরসার কাঁধ হই। তবে হ্যাঁ, এই দৃঢ়তা, এই সংকল্প নিয়েই এগোতে হবে যে কেউ কোনোভাবেই যেন সেই বিশ্বাসের হাতটা, ভরসার কাঁধটা সেই মেয়েটির কাছ থেকে কেড়ে না নিতে পারে। আমি কিন্তু এরকমই একটি হাত, যে হাতকে মেরে ফেলা এত সোজা নয়। আপনি আছেন তো আমার সাথে? আসুন সেই মেয়েটিকে বাঁচিয়ে রাখি আমাদের এই দৃঢ় সংকল্পে। সাঁঝবাতি বেঁচে থাক আমার আপনার হাত ধরি। নমস্কার।